তাতে কি ফার্স্ট সার্ভিস হয়? প্র্যাকটিস করতে হবে। এখনো গ্রাম্য পরিবেশ রয়েছে এখানটা। টায়ারের রামলিং এর ব্যাপারটা গাড়িতে ভাবছি। এখানে ড্রোনের ব্যাটারিও ফুল চার্জ হয়ে গেছে। এই হচ্ছে প্রোডাক্ট। সত্যি কি ঈশ্বর আছে? মাঝে মধ্যে মনে হয় সেই ওয়ালটা ফেটে গেছে। ডাক্তাররা পুরো লস্ট কেস বলছে, যে কোনো সময় যা কিছু ঘটতে পারে। কখন মাথা ঘুরিয়ে পড়ে গেছে, ব্ল্যাক আউট হয়ে গেছে, কিছু টের পাইনি। আমার মহারানী যা খেল দেখালেন, হঠাৎ মনে হলো ঘুমের ঘরে মা এসে মাথায় হাত বুলিয়ে দিল। মানে এত সমস্যার পর আমার দাঁত বেরোচ্ছে, আমি নিজেই অবাক হচ্ছি। কি থেকে কি হয়ে গেল, মানে এমন একটা দুঃসংবাদ, এমন একটা দুর্ঘটনা শুনলাম। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজ ওয়েডনেসডে 5th of June, সকাল বাজে 9টা। সিধা রিমা আর আমি যাব রিমার ডাক্তার যে অ্যাপয়েন্টমেন্ট ছিল কালকে বলছিলাম সেখানে দেখাতে, দমদম গোড়াবাজার। সিধা ছোটো গাড়িটাকে নেবো, নিয়ে বেরোবো। চলো, গাড়ি রেডি, রিমা ভিতরে বসে গেছে, বেরিয়ে যাচ্ছে। 9:30টার সময় আসার ছিল, 9:40 বেজে গেছে। রিমাকে পাঠিয়ে দিয়েছি, আমিও ভিতরে যাচ্ছি। পুরো 11টা বাজে। এই ডাক্তার দেখিয়ে একবারে ওষুধ নিয়ে বেরোচ্ছি। ডাক্তারবাবু বলছে সব ঠিক আছে, ওয়েট লস করতে হবে। 10 কিলোর উপর ওজন কমে বসে আছে অলরেডি, বলছে নাকি আরো কমাতে হবে। এবার তো হচ্ছে না খেয়ে থাকতে হবে, হাওয়ায় ভাসবে 2 দিন পরে। 11:20 মিনিটে চলে এসেছি বাড়ি। 12:10 বাজে এখন। ঘরে চলে এসেছিলাম রিমাকে নিয়ে 11:30টার মধ্যেই। এসে যেটা করেছি, অরিজিৎকে ফোন করেছিলাম আমার গাড়িটার একটা চেক আপ করাবো এবং ভাবছিলাম ফার্স্ট সার্ভিস করিয়েও নেবো। তো সার্ভিস সেন্টারের নাম্বার চেয়েছি। মাত্র 100 কিলোমিটার চলেছে, 99 কিলোমিটার। তাতে কি ফার্স্ট সার্ভিস হয়? অ্যাকচুয়ালি হয় না, প্যারামিটার যদি দেখতে যাই। বাট ওদের ফার্স্ট সার্ভিস হয় অ্যাকচুয়ালি 1000 কিলোমিটারে। আমি কালকে এই সার্ভিসের বাহানায় বেশ কিছু টেকনিক্যাল জিনিসগুলো আর অপশানসগুলো ভালো করে আরও একটু ভালো করে ঝালিয়ে দেখে নিতে চাইছি, তাতে যদি আচমকা কোনো প্ল্যান হয়ে পড়ে যাতে অসুবিধা না হয়। আমাকে ডিস্টেন্স দেখাচ্ছে তাতে কালিকাপুরের কাছে। সার্ভিসের বুকিংটা করিয়ে দিয়েছি, 1000 কিলোমিটারের ফার্স্ট সার্ভিসটা কালকে করাচ্ছি মাত্র 100 কিলোমিটার চলাতে। চলো এগুলো একটুখানি চার্জ দিয়ে রাখি। প্রায় 2:30 বাজে। আমি কদিন আগে নতুন গাড়িটার জন্য ফাস্ট্যাগ অ্যাপ্লাই করে রেখেছিলাম। মেয়ে একটু আগেও জিজ্ঞেস করছিল তোমার ফাস্ট্যাগটা এলো না, কী করবে। বলতেই ফোন এসছে নিচ থেকে যে দাদা আপনার ফাস্ট্যাগটা নিয়ে এসেছি, কোন ফ্ল্যাট নাম্বার, বোধহয় চলেও এসছে। হ্যাঁ, এই জাস্ট দিয়ে চলে গেল। চলো, টেনশন রইল না। তো ফাস্ট্যাগের প্রবলেম মিটে গেল, টেনশনটা কমে গেল। হ্যাঁ, কি হাসিস কেন ফিক করে, এত হাসির কি আছে? হ্যাঁ, কেউ এই হচ্ছে ফাস্ট্যাগটা। 4টে বাজে পুরো। ঝটপট খেয়ে নেবো, উচ্ছে সেদ্ধ, ডাল, আন্ডা খেয়ে সিধা এখন বেরোচ্ছি। আজকে একটু টুইস্ট আছে বেরোনোর মধ্যে। 4:15 হয়ে গেছে, ঝড়ের বেগে পালাচ্ছি। সোনু আর আমি আজকে মাকে রেস্ট দিয়েছি, বলেছি থাকো। 4:30 থেকে রাত্রি 8টা 8:30 অবধি রিহার্সাল আছে। তো বেচারা এতক্ষণ গিয়ে বসে থাকবে, কী করবে? চলো আমি যাচ্ছি, ওখানে ওকে ড্রপ করে দিয়ে অফিস চলে যাবো, তাই তো? হেলমেট নিয়েছো? চলো মুভ। 4:30 বাজে ক্লাসে পৌঁছে দিয়েছি। পালা টাটা। মেয়েকে পৌঁছে দিয়েছিলাম ক্লাসে 4:40 নাগাদ হবে। দিয়ে ওখান থেকে সিধা অফিস পৌঁছাই 5টা নাগাদ। এখন বাজে 5:15। এখন একটু ফাঁকাই আছে। 9:30 বেজে গেছে, বেরোচ্ছি, সিধা যাই বাড়ি। 10:10 ঢুকে গেছি। 11:20। এই বন্ধু খাওয়া গেছে? এই কী ব্যাপার, ভদ্রলোক কবে হয়ে গেলি তুই? ইহা দাঁত বার করাটা প্র্যাকটিস করতে হবে, তার সাথে সে আছে। প্র্যাকটিস করতে হবে না, এমনি এরকম দাঁত ধরে। তুমি কি করছো? কেন, ডাক্তার বলেছে? না, ওজন কমাতে হবে ওজন না? না, রুটির সঙ্গে কি এটা? তরকারি, সবজি। ঠিক আছে, আমার ভেন্ডি ভাজা, ডাল আর ডিম ভাজা। হে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কালকে যেরকম বলেছিলাম, তো অ্যাজ পার দ্যাট বাজে সকাল 7:50। আজকে 6th June, থার্সডে। সকালবেলা রেডি হয়ে সার্ভিস বুক হাতে নিয়ে আমি আমার বিচ্ছুকে নিয়ে বেরোবো। এখন যাব সিধা সার্ভিস সেন্টার কালিকাপুর। অনেকটা দূর, অনেকগুলো প্রোগ্রাম তার সঙ্গে আছে। দেখি কোনটা কখন কমপ্লিট করতে পারি। 8:15 বেজে গেল গাড়ি বার করতে। সে গাড়ি বার করা না, সে যুদ্ধ রীতিমতো। চলো সিধা যাই কালিকাপুর। এখনো গ্রাম্য পরিবেশ রয়েছে এখানটা,
ভালোই লাগছে, খারাপ লাগছে না। এক সাইডে পুরো জমি ক্ষেত আর একদিকে কনস্ট্রাকশন হচ্ছে। খুব কুইক চলে এলাম কিন্তু হিসাব মতো, মানে এতটা রাস্তা কভার করেছি বুঝতে পারলাম না। এবার দেখি কতটা ঢুকতে হবে। ডিরেকশন তো এখানে সামনেই দেখাচ্ছে, খুব বেশি দূরে নয়। চলে এসেছি ঠিক 9:03। সার্ভিসিংটা তো বেশ বড়, বেশ মানে বেশ বড়। ওদিকে অনেকটা জায়গা আছে, পিছন দিকে অনেকটা জায়গা আছে। আমার টোটাল কিলোমিটার এসছে 116। গুগল বাবাজি টাইম দেখাচ্ছিল 55 থেকে 52 মিনিট, সেখানে আমি এলাম 40 মিনিটে, এবং তাও খুব কমফোর্টেবলি চালিয়ে। চলো দেখা যাক বাবুরা কি কাজ করে দেয়। চার বিস্কুট দিয়ে ওয়েলকাম করলো, সঙ্গে একটা জলের বোতলও দিয়েছে। ওই বাজে এখন প্রায় 9:30। গাড়িতে তো এখনো হাত দেয়নি, দেখি কতক্ষণ লাগায়। চলো আলটিমেটলি 9:30 বাজে, তখন ফার্স্ট অ্যাডভাইজার গাড়ি নিল। এখন এবার কতক্ষণ সময় লাগবে সেটা দেখবো। তো এই লম্বা লাইন রয়েছে, বুকিং প্রচুর রয়েছে। আমারটা সেকেন্ড বুকিং ছিল বলে বেঁচে গেলাম। চল এখন বাজে ঠিক 10:05। গাড়ি আপাতত সার্ভিসে নিয়ে নিয়েছে, আর এই হচ্ছে কাস্টমার লাউঞ্জ, দোতলায় ওয়েটিং লাউঞ্জ। আমাকে এস্টিমেটেড টাইম দিয়েছে মোটামুটি 12টা, যদিও আমার গাড়িতে কোনো কাজ নেই। ওয়েলকাম টু দ্য লাউঞ্জ। হ্যাঁ, টিভিও চলছে। এখান থেকে তুলনামূলকভাবে গাড়ি কোথায় সার্ভিস হচ্ছে না হচ্ছে দেখা যাবে। ওই ভিতরে ওখানে সার্ভিসিং হচ্ছে, জল রয়েছে, পেপার রয়েছে, খারাপ না, ভালোই অবস্থা। আপাতত এক্সপিরিয়েন্স তো ভালো। কাস্টমার ডিলিং বিহেভিয়ার ঠিকঠাক। ব্যাপারটা না অনেকটা কীরকম, মানে আপনি যেরকম বিহেভিয়ার করবেন, যেরকম বিহেভিয়ার দেখাবেন, উল্টো দিক থেকেও সেরকমই জেনারেলি হয়। হ্যাঁ, খুব কম ক্ষেত্রে হয় যে তারাও খুব খারাপ ব্যবহার করে, সেটা এখানে কিন্তু দেখলাম না। যথেষ্ট ভালো এবং কোঅপারেটিভ। বাজে প্রায় 12:15। গাড়ি এখনও দিতে বলছে দেরি হবে আধা ঘন্টা। তাই রিমাকে বলে এই জোম্যাটো থেকে কিছু ব্রেকফাস্টের জন্য নামিয়ে নিলাম। এত কি পাঠিয়েছে জানি না, এক গাদা জিনিস নিয়ে এসছে। ওরা দিয়েছে এটা 2টো, প্লাস আরও 2টো আইটেম ছিল ভেজের। একটা বিস্কুট কুকিজ মতো নিয়ে এসছে, আর পনিরের রোল আছে, ওটা নিয়ে এসেছি। আচ্ছা, ক্রিম রোলের মতো। 12:30 বাজে আপাতত। বললো গাড়ি সার্ভিসিং নাকি হয়ে গেছে, রেডি করে সামনে দিয়েও দিয়েছে, দেখতে পাচ্ছি। কোনো চার্জেস লাগেনি, 0। অ্যাকচুয়ালি কোনো স্পেয়ার পার্টস চেঞ্জ হয়নি, আর ফ্রি সার্ভিসিংয়ে লেবার চার্জ কিছু নেই। বাকি যে যা বলেছিলাম সেগুলো করেছে কিনা একটু দেখে নিই। বাকি চলো বেরোবো, 12:30 বাজে। চলো, গাড়ি ঝকঝক করছে আপাতত, বাইরে থেকে পরিষ্কার। টায়ারের রামলিংয়ের ব্যাপারটা যখন জিজ্ঞেস করলাম সার্ভিস অ্যাডভাইজারকে, উনি বলছেন যে যেহেতু নতুন টায়ার লাগানো হয়েছে এবং সেটা উইডথ একটু আগের থেকে বেশি, সে কারণে হতে পারে। আপনি কিছুটা চালিয়ে নিন, তাহলে এখন টায়ার অ্যালাইনমেন্টের দিকে আমরা যাব না নতুন গাড়িতে। আর এখানে যেহেতু অটোমেটিক, এটা টিউনিং বলে কিছু হয় না, টিউনিং কিছু হবেও না। বাকি কিছুটা চলুক, কিছুই চেঞ্জ হয়নি। ইঞ্জিন অয়েল, ফিল্টার বা কুলেন্ট ওগুলো কিছুই চেঞ্জ হয়নি, সব চেক করা হয়েছে। ফ্রন্ট ক্যামেরা বা ব্যাক ক্যামেরা দুটোরই ক্যামেরার কোয়ালিটি কিন্তু ভালো নয়, আর এটা চেঞ্জ করতে গেলে ওয়ারেন্টি আর হবে বলে আমি কিছু চেঞ্জও করছি না। টোটাল প্রোগ্রাম বুঝে নিতে এমনি কোনো প্রবলেম ছিল না। কয়েকটা জিনিস, যেমন এখানে অ্যালেক্সাটা এন্টার করলাম, এই দেখো অ্যালেক্সা রেডি হয়ে গেছে। অ্যালেক্সা, প্লিজ প্লে আ সং। Playing songs by Arijit Singh from Jio Sawan. This is the beauty. Alexa, please open the sunroof. Okay. Alexa, close the sunroof. Okay. দেখেছো, উইদাউট মাই টাচিং কমপ্লিট। এইগুলো সব রেজিস্টার করাতে হলো, ছিল নাম্বার, ওরা দেখিয়ে ফেঁকিয়ে দিল, করে দিল। বাকি গাড়ি আসতে আছে, কোনো খরচা আসেনি, কোনো সার্ভিস চার্জ লাগেনি। কাজ বলতে মেনলি ছিল কি, আমার প্রচণ্ড গাড়ি ভিতর থেকে ময়লা ছিল, তো সেগুলোকে ক্লিন করানো হলো। ওটাই মেন কাজ ছিল। পুরো ভ্যাকুম করে একদম ভিতরে যত ময়লা বালি ফালি যা ছিল সব ক্লিন করে দেওয়া হয়েছে। ফার্স্ট সার্ভিস কমপ্লিট উইদাউট এনি পেইং চার্জেস। এখানে ফিল্মটা অলরেডি খুলছে। চলো বেরোই আপাতত এখান থেকে। 2:40 বাজে। এসছি নর্দার্ন এভিনিউর কাছে একটা জায়গায়, এই দোকানটা রাজ স্টিকার, রাজু বা রাজ।
তো এই গাড়ি দাঁড়িয়ে গাড়িতে ভাবছি অনেকদিনই প্ল্যান ছিল, আগে গাড়িটাতে লাগাইনি, বাট এবার ভাবছি এই জায়গা দিয়ে একটা আমাদের চ্যানেলের লোগো কাম চ্যানেল নেমটা লিখবো। তার জন্য অনেকদিন ধরে ঠিকঠাক জায়গা খুঁজছিলাম, পেলাম এখানে রাজু বলে একজনকে। ওর খবর পেয়ে কালকে খবর পেয়েছিলাম, পেয়ে আজকে গাড়ি নিয়ে একবার সরাসরি চলে এসেছি ওর কাছে। দেখা যাক ওর এক্সপিরিয়েন্স কী বলে, কোথায় লাগাবে, কীভাবে লাগাবে, কতটা ভিজিবিলিটি আসবে সেটাও দেখবো। যদিও স্পয়লারটা খুব হাই নয় এখানে, আমার এই যে বেরিয়ে থাকা জিনিসটা এটাকে স্পয়লার বলে, স্পয়লারটা বেশি হাই নয়, তার জন্য নিচ থেকে দেখা যাবে। আর যেহেতু গাড়ির স্ট্যান্ড খুব উঁচু, গাড়ি অনেক উঁচু, যে কোনো নিচু গাড়ি পিছন থেকে চললে আরামসে পরিষ্কারভাবে দেখতে পাবে আশা করছি। এই জায়গাটাতে আপাতত প্ল্যান আছে, ছাড়া সাইডে কি লাগাবো কি বলো, ভালো লাগবে নাকি সামনেটা লাগাবো? ঠিক আছে, এরকম তো হলো, কিন্তু একটু ছোটো সাইজ হয়ে গেল। ঠিক আছে, মানে গাড়ি হিসাবে ছোটো লাগছে সাইজ অনুযায়ী, বাট নাইমাওয়ার থেকে কানামা ভালো। চলো কমপ্লিট আপাতত এদিক থেকে। বাজে 3:20, বাড়ি এখনো যাওয়ার নেই, যাবো একটুখানি বিটি রোডে গাবাতে, ওদের সঙ্গে কিছু কাজ আছে। চলে এসেছিলাম গাবাতে, এখন বাজে 15:54। এই ঘড়িটা না, স্টাইলটা দেখে আমার কিছুতেই অভ্যাস হয় না। বাজে 4টে বাজতে 5-6 মিনিট বাকি। হ্যাঁ, আর এসে এই যে স্টিকটার কথা বলছিলাম, এই স্টিকটা আগের দিন এখানে ছুটে গেছিল, এখানে রয়ে গেছে। আমি বলেছি কিন্তু নিজের মনে করে রেখে দিয়েছে ভুল করে, আমি এটা বলেছি। এই ফিল্মটা কিন্তু এখানে খুলে আছে, বাবল হয়েছে, খেয়াল করেছিস? এটা বাবল হয়ে গেছে অলরেডি। এখানে কয়েকটা জিনিস লাগাবার ছিল, যেমন এই মেমোরি কার্ডটা সেটিং করলাম, এখানে ক্যামেরাটা রেডি হচ্ছে, অ্যাডাস কার ক্যালিব্রেটিং। এবং 4:15 বাজে মেয়ে ধমকি দিল, কোথায় তাড়াতাড়ি এসো যদি হয়ে গেছে থাকে। হ্যাঁ, আমি একটা মেমোরি কার্ডটা নিতে এসেছিলাম এই ক্যামেরাটার জন্য। এই এখনও ক্যালিব্রেশন কী করছে, দেখি বাড়িতে গিয়ে ঠিক হয় কিনা, পরে তাহলে ইউটিউব থেকে দেখে আবার ঠিক করতে হবে। মেয়ে এখন বলছে তাড়াতাড়ি চলে আসো, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, সিধা বাড়ি আসো তাড়াতাড়ি। তাহলে আর অন্য কোনো কাজই করা যাবে না। মেয়ের কথা শিরোধার্য, স্টিকার লাগানো হয়ে গেছে, কার্ড নেওয়া হয়ে গেছে, দেখি অন দ্য ওয়ে জল তোলবার আছে। 4:45 বাজে চলে এসেছি বাড়িতে। এই গাড়ি গ্যারেজ করা এই ন্যারো এসকেপ এরিয়া দিয়ে বেশ চাপে, অন্তত 7-8 বার বোধহয় কাটাতে হয়। মেঘ তো খুব জোরে জোরে ডাকছে, মেয়ে ফোন করে দিয়েছে, তাতে সিধা এখন উপরে যাই। মিয়ামর থেকে কুকিজগুলো নিয়েছিল, দেখিয়েছিলাম না সকালবেলা, এগুলো ইনট্যাক্ট অবস্থায় নিয়ে চলে এসেছি, এত খাওয়া তো যায় না। বাজে এখন 6:30, স্নান ফান করে রেডি, খেতে বসবো। তার আগে অ্যামাজন থেকে একটা জিনিস ডেলিভারি করেছে। সত্যি কথা বলতে আমিও জানি না এখন এর মধ্যে কোনটা আছে, কারণ প্রায় 16টা আইটেম আমি অর্ডার করেছিলাম, কোনটা কখন কীভাবে আসবে আই ডোন্ট নো। খেতে বসবো আগে, মাছ ভাজা আর ডাল দিয়ে ছোট্ট করে খেয়ে দে। কী অবস্থা, 6:30টার সময় খেতে বসছি। আজকে মনে হচ্ছে অফিস যাওয়া হবে না, মনে হচ্ছে কি হবেই না। আর ওই দেখো বাইরে গোধূলি আলো আর মেঘলা একটা হাওয়া তো দিচ্ছিল। এটা একটা দিয়ে গেছে, আরেকটা একটু আগে SMS এসছে, আরেকটা ডেলিভারি হওয়ার কথা, আউট ফর ডেলিভারি তো দেখাচ্ছে। এখানে ড্রোনের ব্যাটারিও ফুল চার্জ হয়ে গেছে। তো এটা হচ্ছে প্রেসার ওয়াশার উইথ ব্যাটারি কানেক্টিভিটি, রিচার্জেবল ব্যাটারি সিস্টেম। এর মধ্যে তার দিয়ে টানাটানি কোনো প্রশ্ন নেই। ব্যাটারি শেষ হয়ে গেলে সেপারেট ব্যাটারিটাকে চার্জ দেওয়ার ব্যবস্থা আছে, এটা দিয়ে চার্জ হবে। এটা ব্যাটারি চার্জ দেওয়ার পয়েন্ট হচ্ছে এই ছোট্ট করে পয়েন্টটা। আর এইটাকে লাগানোর সময় এইভাবে রেখে গান এই সিস্টেমে রেখে, ঠিক আছে, গুড। তবে এটা কতটা চার্জ আছে না আছে সেটা দেখার উপায় নেই, বাট প্রোডাক্টের রিভিউটা খুব ভালো ছিল বলে এটাকে নিলাম। আর একটা অর্ডার দিয়েছিলাম, সেটা অন দ্য ওয়ে, সেটা আসবে 2 দিন পরে, কিন্তু ওটাকে যদি এটা ঠিক থাকে ওটাকে ক্যান্সেল করে দেবো, কারণ ওটার রিভিউ থেকে এটার রিভিউ স্টার বেশি। চলো ইনস্টল করা হয়ে গেছে, চেক করেও দেখে নিলাম, একদমই ঠিকঠাক আছে, অসুবিধা নেই। বাকি চার্জ ফার্জ কতক্ষণ থাকে না থাকে সেটা কিছুদিন ইউজ না করলে বুঝতে পারবো না। বাকি ওভারঅল টেস্টিং ইজ ওকে, কোয়াইট ওকে। একদিন গাড়িটা পরিষ্কার করার সময় ভালো করে এটা রিভিউ দিয়ে দেবো, দেখিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, এইমাত্র আরেকটা যেটা বলছিলাম আউট ফর ডেলিভারি ছিল, এই নিয়ে আরেকটা প্রোডাক্ট হলো টায়ার ইনফ্লেটার। আচ্ছা, ক্যারি কভার গুড, 2-3 রকমের নজল রয়েছে,
ওয়্যার চার্জিং পোর্ট, পোর্ট দিয়েও চালানো যাবে, কেবল দিয়েও চালানো যাবে, চার্জ দেওয়া যাবে, আর ডাইরেক্টও চালানো যাবে। এইভাবে হেভি মানে বেশ হেভি। এই হচ্ছে প্রোডাক্টটা, পোর্টেবল টায়ার ইনফ্লেটার। রাত বাজে প্রায় 12:30। সন্ধে 7:30 থেকে একটা খবরে আমাকে পুরো নাড়িয়ে দিয়েছে। এতটাই দুঃখজনক এবং বেদনাদায়ক আমার কাছে, আমি ভালো করে কথাও বলতে পারছি না। ইনফ্যাক্ট ক্যামেরায় কথাগুলো বলতেও আমার মন চাইছে না, ভালো লাগছে না, কিন্তু তবুও না বলেও পারছি না। মনটা প্রচণ্ড খারাপ হয়েছে। এমন একটা দুঃসংবাদ, এমন একটা দুর্ঘটনা শুনলাম। শুনে না মাঝে মধ্যে এসব মনে হয়, সত্যিই কি ঈশ্বর আছে? মাঝে মধ্যে মনে হয় যদি সত্যিই থাকে, তাহলে সত্যি যারা ভালো মানুষ, সৎ মানুষ, তাদের সঙ্গে ঈশ্বর এরকম দুর্দশা হতে দেয় কেন? আমাদের অফিসের জয় 7:15-20 নাগাদ হঠাৎ করে আমাকে ফোন করে, দাদা আমি বেরিয়ে যাচ্ছি, আমি জানি না আমি কী করবো, কি বুঝতে পারছি না কিছু। বাড়ি থেকে খবর এসছে বাবা অবস্থা খুব খারাপ, হাই টেনশন তার আছে ওদের বাড়ির ছাদের উপর থেকে, ট্রেন লাইনে হাই টেনশন তার, প্রচণ্ড কারেন্ট, ডিসি কারেন্ট। সেই কারেন্ট লাইনে কোনো কারণে উনি শক খেয়ে গেছে, এবং শকের ইম্প্যাক্টটা এতটাই ডেঞ্জার ছিল, উনি প্রায় 90-95% বার্ন ফুললি, কোনো রকমে এখনও প্রাণটা বেঁচে আছে। আর যেই পাঁচিলে না যেই দেয়ালের গায়ে ধরে উনি চোঙা মাইকগুলো থাকে, সেই মাইকগুলো খোলার চেষ্টা করছিলেন, ওই কাজটা করতে গেছিলেন, সেই ওয়ালটা ফেটে গেছে। বুঝতে পারছেন মানে ইম্প্যাক্টটা কী লেভেলে হয়েছিল, আর ওনার কি কন্ডিশন হতে পারে আমি বা আপনারা কেউ হয়তো কল্পনাও করতে পারছি না। ঈশ্বর সহায় হোক ওনার। আমি জানি না কতক্ষণ ওনার নিঃশ্বাস চলতে পারবে এই অবস্থায়। উপরওয়ালার কী খেলা তাই তো জানি না, বুঝি না মাঝে মধ্যে। মনটা এত খারাপ হয়ে গেছিলো। ওখান থেকে অনেকগুলো হসপিটালে ওরা আনাগোনা করেছে, কোথাও কোনো হসপিটাল নিতে চায়নি। বাধ্য হয়ে লাস্টে এত রাতে, সে 7টার পর এখন 12টা নাগাদ, প্রায় 12:15 নাগাদ ওরা খর্দা থেকে আরজিকর হসপিটালে নিয়ে এসছে। আরজিকরও নাকি প্রথমে রিজেক্ট করছিল, কারণ এতটাই ক্রিটিক্যাল সিচুয়েশন, সেই সিচুয়েশনে ওরা জুনিয়র ডাক্তাররা কোনো রিস্ক নিতে চাইছিল না, কারণ সিরিয়ান ডাক্তার নাকি আজকে আসতে দেরি করবেন বা কালকে ভোরের দিকে আসবেন, এরকম একটা সিচুয়েশন আছে। তো জয় বন্ড পেপারে সই করেই লিখে দিয়েছে যে আপনারা যা ট্রিটমেন্ট করতে হয় ইমিডিয়েটলি শুরু করুন, আপনাদের কোনো দায় থাকবে না, যা হবে আমি বুঝে নেব। তারপরে আমাকে ফোন করেছিল একটু আগে, আজকে আমার 2-3বার কথা হয়েছে, এগুলো আমি তখন থেকেই জানছি। তারপর থেকে সত্যি কথা বলতে আর কথা বলার মতো অবস্থাতে নেই। আমি এখনও বলেছি, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে আমি যাচ্ছি বলেছি। আমি সত্যি কথা বলতে নিজেকে টেনে নিয়ে যেতে পারছি না ওখানে, কিন্তু যেতে হবেই, যাবোই। আমি জানি না কী করে ফেস করবো, কী করে দেখবো ওদেরকে। আজ বৃহস্পতিবার রাত্রি 12:30 বাজে, এখানেই শেষ করছি। আমি জানি না কবে তোমরা এই ভিডিওটা পাবে। গুড মর্নিং, বাজে সকাল 12:15। আজকে 7 জুন, ফ্রাইডে। কালকে রাতে জয়ের বাবার যে ইনসিডেন্টের কথা বলছিলাম, আরজিকরে চলে যাই রাত্রি 12:30 নাগাদ, আর ওখান থেকে ফিরেছি তখন বাজে প্রায় 3:30 রাত। তো ততক্ষণে যা অবস্থা দেখেছি এবং যা সিন দেখেছি, যতবারই দেখছি বা এখনও যদি কখনো মনে পড়ছে সিনটা, আমার শরীরের সমস্ত হাত আর পায়ের আঙুলের ডগা ঝিম ধরে যাচ্ছে, শিরশির করে উঠছে। এত ভদ্রলোক 85% বার্নড, তারপরেও ওনার সেন্স অল্প আছে, কথা অল্প বলছে, ডাক্তাররা পুরো লস্ট কেস বলছে। এই জন্য দুবার করে কালকে জয়কে দিয়ে বন্ডে সাইন করিয়েছে। আজকে সকালবেলা ডাক্তার এসে দেখার কথা ছিল এবং যথারীতি 9টার সময় সিনিয়র ডাক্তাররা এসেছিল। পেশেন্টের অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় যা কিছু ঘটতে পারে, ওদেরকে প্রিপেয়ার থাকতে বলেছে। আর যতদিন থাকবে ওরা চেষ্টা করবে যতটা কষ্ট কম হয়, আর যতদিন পেশেন্ট এখানে থাকবে হসপিটালে, জয়কে প্রতিদিন বন্ডে সাইন করতে হবে। ওদের বাড়ির উপর দিয়ে যে ইলেকট্রিকের কারেন্টটা গেছে আমি জানতাম 30,000 ভোল্টে, বাট কালকে যখন ওর মুখ থেকে শুনলাম ওদের বললো 1,32,000 ভোল্টের কারেন্ট পাস করে উপর দিয়ে। শুনে আমার তো হাত পা ঠান্ডা হয়ে গেছে। ওই কারেন্ট কোনো কারণে কোনোভাবে যে কোনোভাবে ওনার শরীরের পার্শিয়াল অংশ হতে পারে বা ফুল হতে পারে, ফুল হওয়ার চান্স কম, পার্শিয়াল অংশ থেকে থ্রু করে গেছে। যে জমিতে দাঁড়িয়েছিল যে ছাদে, সেই জায়গাটাকে ফাটিয়ে দিয়েছে, বড় একটা হোল করে দিয়েছে। আর তার ঠিক নিচেও সিলিংয়ে, নিচের ঘরের সিলিংয়ে, ওই সিলিংয়ে ওই জায়গাটা পুরো ফেটে গেছে, অনেকটা জায়গা, প্রায় ফুট 2 জায়গা পুরো ফেটে গেছে, আর লোহা ফোহা সব বেরিয়ে গেছে ওখান থেকে। খতরনাক ইম্প্যাক্ট হয়েছিল। এবার সেই নিয়ে রীতিমতো তো তারা কান্নাকাটি, খুব স্বাভাবিক সেটা। বাড়ির লোককে তো সামলাতে পারছে না, জয়কে অনেক কষ্টে বুঝিয়ে বাজি একটুনি কেক আর জল খাইয়ে দিয়ে এসেছিলাম। সকালবেলা ডাক্তার দেখার পর যখন বলেছে, তো আরও ভেঙে পড়েছে। যেটা হওয়ার সেটা হবে, কিচ্ছু করার নেই। এতক্ষণ যে বেঁচে আছে, জ্ঞান আছে, তোর সঙ্গে কথা বলছে, এটাই অনেক মনে করবি। আইসিইউ বার্নিং ওয়ার্ডের ভিতরে কালকে রাতেই
ট্রান্সফার করে দিয়েছিল, এখন আর কথা বলতে দিচ্ছে না। তো এই নিয়ে আমিও খুব বিব্রত, খুবই খারাপ লাগছে, মানে এত খারাপ লাগছে বলে হয়তো বোঝাতে পারবো না। বাড়িতে একটাই ছেলে, সাহারা বলতে ওই ওর ফ্যামিলির ছিল, সেখানে যদি বাবা এরকম সিচুয়েশন হয়, যাই হোক এখন কদিন আমার ডিউটিটা বেড়ে গেল, কিছু করার নেই। বাজে 11:15 বেরোচ্ছি, বাট তার আগে আরও একটা, এদিকে বাবারও নাকি কদিন আগে 2-3 দিন আগে আমাকে বলেনি, একটু আগে ফোন করেছিলাম তখন জানতে পারলাম বাবাও হঠাৎ করে সকালবেলা নাকি বারান্দায় দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে থাকতে থাকতে কখন মাথা ঘুরিয়ে পড়ে গেছে, ব্ল্যাক আউট হয়ে গেছে, কিছু টের পাইনি। তো পরে প্রেশার মেপেছে, আমাকে বলেও নি কিচ্ছু। কীরকম বলুন তো, কী বলা যায়। আর আমিও মাঝখানে 2-3 দিন একটু সময় পাইনি, ফোন করতেও পারিনি। তো ব্ল্যাক আউট হয়ে পড়ে গেছিলো, কখন সেন্স ফিরেছে নিজেই জানে না। অনেকক্ষণ পরে ঘুম থেকে মানে উঠে এসে শুয়ে পড়েছিল, আবার ঘুমিয়ে পড়েছিল, সেখানেও নাকি কিছু টের ফের পাইনি। যাই হোক পরে সেদিনকে প্রেশারটা মেপেছিল, প্রেশারটা একটা ফল করে গেছে। ব্ল্যাক আউট হয়েছে নাকি প্রেশার ফল করে গেছে সেটা বোঝা যাচ্ছে না ইমিডিয়েটলি। ওই জন্য 3 মাস অন্তর ডাক্তার দেখানোর কথা, যার উনি সেরিব্রালের অ্যাটাকের পেশেন্ট, সেরিব্রাল পেশেন্ট। সেখানে আজকে প্রায় 2 বছর হয়ে গেল ডাক্তারকে দেখাতে যান না, বলে পাঠাতে পারি না। আর আমি যেহেতু সামনে থাকি না, আরও প্রেশার করতে পারি না, যা হয় আর কি দূরে থাকলে। যে করে হোক আজকে টেস্ট কয়েকটা বাকি ছিল, ব্লাড টেস্ট, এগুলোকে কালকে করিয়ে নেওয়া হবে। কালকে রিপোর্ট পেলে কালকে অথবা পরশু দিনকেই ডাক্তার দেখিয়ে নেওয়া ব্যবস্থা অবশ্যই করতে হবে, কারণ ফেলে রাখা প্রশ্নই নেই। যাই এখন ডুয়াল সিচুয়েশন খারাপ হয়ে গেল আমার। এদিকে জয়ের সিচুয়েশন, তার জন্য কাজে দৌড়াতে হবে, আর আমি ওদিকে এঙ্গেজ থাকবো। হয়তো রাতেবেলা আজকে ফেরার সময় একবার হসপিটালে আসবো। এদিকে বাবার শরীরটাও এরকম গন্ডগোল, সবে মিলে, তার মধ্যে আবার রিমার শরীরটাও ঠিক ছিল না। এখন তবুও একটু নামকাওয়াস্তে ঠিক আছে, কিছুটা, পুরোটা নয়, সব মিলে জুলে যাতা অবস্থায়। চলো বেরোই এখন তাড়াতাড়ি। অবশেষে 3:45 বাজে, এখন আমি যাচ্ছি কাজে। আমি রেডি হয়েছিলাম প্রায় 12টা, 12:30 থেকে। তারপরে আমার মহারানী যা খেল দেখালেন, কান্নাকাটি, পেটে ব্যথা, আবার ডাক্তারকে ফোন করা, সে ফোন করে তার কাছ থেকে আবার নতুন পেন কিলার চেয়ে আরও 2টো ওষুধ এক্সট্রা লিখিয়ে নিচ থেকে আনিয়ে খাইয়ে প্রায় 1 ঘন্টা ধরে কান্নাকাটি, অসহ্য ব্যথায় কাতরাতে আস্তে আস্তে একটুখানি ঘুমিয়ে পড়েছিল, ব্যথাটা একটু কমেছিল। আর কে এসে হাত বুলিয়ে দিয়েছিল বলছে, হঠাৎ মনে হলো ঘুমের ঘরে মা এসে মাথায় হাত বুলিয়ে দিল, তারপর ব্যথাটা কমতে শুরু করলো, তারপরে নাকি ঘুম ভেঙেছে। যাই হোক, ওষুধের জন্য হোক না মায়ের জন্য আশীর্বাদে হোক, ব্যথাটা কমেছে একটু, উঠে এখন খেতে হয়েছে। আমাদের খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, আপাতত বেরোচ্ছি। মানে ওইদিকে জয়ের সমস্যা, এদিকে বাবার শরীর খারাপ, কমে ঠমে এসেছিলো, আজকে চরম ব্যথা শুরু হয়েছিল হঠাৎ করে, আবার ওষুধ খেয়ে একটু কমলো অবশেষে। দিয়ে কাজের অবস্থা ততই বছর, ট্রেন ফ্রেন বন্ধ, মানে এত সমস্যার পর আমার দাঁত বেরোচ্ছে, আমি নিজেই অবাক হচ্ছি। চলো বেরোই। তেমনি গরম, ঘেমে 3বার স্নান হয়ে গেছে, পারছি না, মনে হচ্ছে না পাগল হয়ে যাবো গরমে। 9:15 বাজে, সকাল থেকে অফিসে ঢোকার পর থেকে আর কোনো দম ফেলার সময় পাইনি। তার কথা এত গরম লেগেছে আজকে, সামনে ফ্রন্ট অফিসটাতে আমাদের এসি নেই। যাই হোক, মাঝে মধ্যেই রিমার খবরও নিচ্ছিলাম, ব্যথাটা কমেছে বাট আছে এখনও। এদিকে জয়ের খবরও বেশ কয়েকবার নিয়েছি, জয় ফোন করেছিল, আমি একবার ফোন করেছিলাম। তো ওভারঅল এখনও সিচুয়েশন বাবার একই রকমই আছে প্রায়। তো এখন সিধা আমি এখন যাবো আরজিকর হসপিটালে, হয়ে তারপর বাড়ি যাবো। 11:15 বাজে। হ্যাঁ, জয় বাবাকে দেখে আরজিকর থেকে আমি ফিরে এসেছি, তখন বাজে 10:35-40 হবে। এসে ভালো করে স্নান ফান করে নিয়েছি, আজকে এক্সস্ট লাগছিল। যাই হোক, হসপিটাল থেকে ফিরে যেটা অনুভব করলাম এবং ওদের সঙ্গে, জয়দের সঙ্গে কথা বলে, ডাক্তারদের সঙ্গে যা কথা বলেছে, সে সমস্ত রিপোর্ট শুনে, কথা শুনে যা যেটুকু মনে হচ্ছে, তাতে ভদ্রলোকের ইন্টারনাল হ্যামারেজ বা ড্যামেজ কিছু হয়নি অ্যাজ সাচ, যা মনে হচ্ছে। এবার কালকে আরেক দফা সিনিয়র ডাক্তাররা এসে দেখবেন, তখন আরেকবার ওনারা ডিসাইড করবেন যে ফাইনাল আরেকবার কি স্টেজ নেবেন বা কি প্রসেস অ্যাপ্লাই করবেন। তবে ট্রিটমেন্ট হচ্ছে, এটা সব থেকে পজিটিভ দিক, ট্রিটমেন্ট হচ্ছে এবং ট্রিটমেন্টটা চলছে, কোনো রকম গাফিলতি নেই। হ্যাটস অফ, মানে আরজিকরকে এই নিয়ে আমি 3-4 বার দেখলাম, প্লাস আজকে মানে জয়ের কেসটা দেখে 2 দিন ধরে আমি রিয়েলি হ্যাটস অফ। মানে সরকারি হসপিটাল হওয়া সত্ত্বেও যে এফিসিয়েন্সি দেখাচ্ছে, যে সার্ভিসটা ওরা প্রোভাইড করছে, দ্যাট ইজ টোটালি আনবিলিভেবল। মানে সরকারি হাসপাতালে যে বদনামটা আছে সেটা এখনো পর্যন্ত নেই। আমি খুব বেশি প্রশংসা করছি না, বাট মানে আমরা খুবই ক্ষীণ আশা রেখেছিলাম একটা হাসপাতাল থেকে যে সার্ভিসটা পাবো বলে। মানে যে এক্সপিরিয়েন্স আমাদের পূর্বতন রয়েছে এনআরএস থেকে, মেডিকেল থেকে, তার তুলনায় এটা যেন পুরো নার্সিংহোম মনে হচ্ছে আমার কাছে, সিরিয়াসলি। অনেক তুলনামূলকভাবে পরিষ্কার, ডাক্তার, জুনিয়র ডাক্তারদের অসম্ভব এনার্জেটিক ওরা, প্রত্যেকটা
পেশেন্টের পিছনে দৌড়ে এমার্জেন্সিতে ওরা ছুটে যাচ্ছে, ট্রপিক্যাল কেয়ার ইউনিটে ডাক্তাররা ছুটতে সবার আগে যাচ্ছে, বলছে পেপার ওয়ার্ক আপনারা একজন কেউ করুন, বাট আমরা পেশেন্টকে দেখে নিচ্ছি, পেশেন্টের জন্য আপনারা চিন্তা করতে হবে না। সঙ্গে সঙ্গে নিয়ে নিচ্ছে, অক্সিজেন দেওয়া, স্যালাইন দেওয়া, হোয়াট এভার দে নিডেড সঙ্গে সঙ্গে অ্যাক্টিভলি করছে। এটা খুব ভালো লাগলো, মানে না বলে পারছি না। বাট দিনের শেষে একটা জিনিস খারাপ লাগছে যে কি থেকে কি হয়ে গেল, মানে ওর পক্ষে তো বটেই, আমারও মানে গতকাল সন্ধ্যেবেলা 7টার পর থেকে এখন অবধি যে কিভাবে কি চলছে। এক তো জয়ের এই ব্যাপারটা, বাবার ব্যাপারটা নিয়ে আমি প্রচণ্ড আপসেট, মানে খুবই আপসেট। এখনও চোখ বন্ধ করলে বা এমনি যদি ভাবছি যে অবস্থা আমি দেখেছি বার্ন অবস্থায় ওনাকে দেখে, আমি মানে এখনও নিজেকে ঠিক রাখতে পারছি না। যতবারই সিনটা ভাবছি গা ফা কীরকম শিউরে উঠছে। তার মধ্যে বাবা শুনলাম দুদিন আগে হঠাৎ করে শরীরটা খারাপ, শোনার পর থেকে আমার এমনি আরও অস্বস্তি ফিল হচ্ছে। তার মধ্যে রিমায় সকালবেলা যা খেল দেখালো, সে তো বললামই। এখনও শরীরটা খুব একটা ভালো নেই, ওষুধগুলো কন্টিনিউ চলবে, 3-4 দিন খেতে হবে, তবে কি ঠিক হবে। যাই হোক, ব্লগটা প্রচণ্ড হয়তো বড় হয়ে যাচ্ছে এবং বিরক্তিকর হয়ে যাচ্ছে, আর যে কারণে 2 দিন ধরে ব্লগ আপলোড করে উঠতে পারিনি। রিয়েলি ভেরি সরি, সম্ভব ছিল না। চেষ্টা করেছিলাম কালকে দিয়ে দেবো, কিন্তু গতকালও দিয়ে উঠতে পারিনি। সারাদিন হসপিটাল, রিমাকে নিয়ে টেনশন, বাড়ির টেনশন, প্লাস অফিসের কাজের হেডেক, এসব নিয়ে ব্যাপারটা করে উঠতে পারিনি। প্লিজ কিছু মনে করো না, আজকে এখানেই রাখলাম। প্লিজ ডোন্ট মাইন্ড, সঙ্গে থেকো, দেখতে থেকো, আর কামনা করো ঈশ্বরের কাছে যেন সবাই সুস্থ থাকে, সবাই, তোমাদেরও আমাদেরও, সবার পরিবার পরিজনরা যেন সুস্থভাবে থাকে। ঈশ্বরের কাছে যেন এটাই কামনা সবসময়, সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো। চলো টাটা, গুড নাইট অ্যান্ড